বাড়ি ভর্তি মানুষের সামনে গালে হাত দিয়ে মাথা নিচু করে নিজের চোখের অশ্রু বিসর্জন দিচ্ছে আরোহী। নীলাদ্র, এই ছোটলোকের বাচ্চা, তোর সাহস কিভাবে হয় যে তুই আমার নামে মি, থে অ, প, বা, দ দিস? কার না কার বাচ্চা পেটে বাঁধিয়ে আমার ঘা, রে চা, পি, এ দিতে চাইছিস? যেই দেখেছিস বড়লোক ঘরের ছেলে অমনি তোর গলায় ঝুলে পড়ার ধা, এন্দা। নাজিয়া চৌধুরী, ছি ছি ছি। আমার ভাবতেও ঘৃ না হচ্ছে তোমার মতো এমন রি, ত্র, হি, ন মেয়েকে আমি আমার বাড়িতে থাকতে দিয়েছিলাম। আমার বাড়িতে থেকে আবার আমার ছেলের নামেই মিথ্যে অভিযোগ দিচ্ছ। কোথায় না কোথায় গিয়ে এইসব কাজ করে আমার ছেলের জীবনটা কেন নষ্ট করছো? আরোহী কিছুই বলে না, শুধু মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকে। তার গাল বেয়ে শুধু টুপ টুপ করে পানি পড়ছে। সে যেন নিজেকে সামলাতে পারছে না। আশেপাশে থেকে মানুষের কথা তার কানে ভেসে আসছে। আন্ডারস্কোর, দেখেছো কি নির্লজ্জ মেয়ে? বিয়ের আগেই এইসব কাজ করেছে, সেটা আবার বড় মুখ করে বলতেও এসেছে। এইসব মেয়ের কি কোনো শিক্ষা দীক্ষা নেই নাকি? যত সব স্টা মেয়ে মানুষ। আন্ডারস্কোর, শিক্ষা দীক্ষা থাকলে তো আর এমন কাজ করতো না। আরে বোঝো না, বাবা মাই হয়তো মেয়েকে এ দিয়েছে বড়লোক ছেলে দেখে। শুনেছি এই মেয়ে নাকি গ্রামের। আন্ডারস্কোর, আমার জানা মতে গ্রামের মেয়েরা নাকি খুব ভালো হয়। কিন্তু এই মেয়ে একদম উল্টো। এই রকম মেয়েদের জন্যই তো সব মেয়েদের দোষ হয়। আরোহী তাদের সব কথাই শুনতে পাচ্ছে। তার মনে হচ্ছে এক্ষুনি রে যেতে। কিন্তু হ তত্তা করা যে মহাপাপ। আরোহীর ভাবনায় ছেদ পড়ে তার ভাইয়ের পপ রে। তাল সামলাতে না পেরে আরোহী নিচে পড়ে যায়। নিচে বসে থেকেই আরোহী ছল ছল নয়নে তাকায় নিজের পিতা তুল্য বড় ভাইয়ের দিকে। যে ভাই আজ পর্যন্ত তার গায়ে ফুলের টোকাও পড়তে দেয়নি, সেই ভাইই আজকে তাকে এতগুলো মানুষের সামনে র ল। রিহান, আরোহীর হাত ধরে নে তুলে আরেকটা মা রে। বাবা মায়ের তত্তু র পর যাকে খুব যত্নে নিজের সন্তানের মতো করে মানুষ করেছে। একটাও আঁচ আসতে দেয়নি যার ওপর রিহান, আজকে সেই সন্তান তুল্য বোনের জন্যই তার সবার সামনে প, মা, হতে হচ্ছে। রিহান, ছি ছি ছি। আমার ভাবতেও না হচ্ছে যে তুই আমার বোন। আমি তো ভাবতেও পারছি না যে তুই এমন কাজ করতে পারিস। তোকে কি আমি এই জন্য শহরে পাঠিয়েছিলাম? মানুষ হওয়ার বদলে একটা মা, হয়ে গিয়েছিস তুই, ছি। গি কণ্ঠে তখনই পাশ থেকে রিহান চৌধুরীর স্ত্রী ফারাহ চৌধুরী বলে উঠে। ফারাহ, ছি আরোহী, তুই কিভাবে পারলি এমন একটা কাজ করতে? একবারও কি নিজের এই ভাইয়ের কথা মনে হয়নি তোর? যে তোকে ছোট থেকে লে পিঠে করে মানুষ করেছে। নিজের সবকিছু ত্যাগ করেছে শুধুমাত্র তোর খুশির জন্য। আর তুই কি করলি? আজকে এতগুলো মানুষের সামনে সেই ভাইকে ছোট করতে লজ্জা করছে না তোর? বলেই ফারাহ আরোহীর থেকে মুখ ফিরিয়ে নেয়। এতক্ষণ চুপ করে থাকলেও এখন আর চুপ করে থাকতে পারে না আরোহী। তাই সে বলে, আরোহী, বিশ্বাস করো ভাবিমা, আমি কোনো কাজ করিনি। আমি সত্যি বলছি, নীলাদ্র সাথে আমার বিয়ে হয়েছে। এই বাচ্চা বই নয়। আমি হীন না। তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। ভাইয়া, তুমি আমাকে বিশ্বাস করো প্লিজ। আমি মিথ্যে কথা বলছি না। ভাইয়া, তুমি তো তোমার বোনকে চেনো। ভাইয়া, আমার কথা রিহান, চুপ কর, একদম চুপ কর। আর একটাও কথা বলবি না তুই। আর কত মিথ্যে বলবি তুই, বল আর কত? ভাঙ্গা গলায় আরোহী, ভাইয়া বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি। আমি কেন মিথ্যে কথা বলবো বলো? মিথ্যে কথা বলে কেন নিজের মান সম্মান আমি নষ্ট করব বলো? তোমাদের আমার কথা বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও। আরোহী কথা বলতে বলতে খুব হাইপার হয়ে যায়। সে নিজেকে সামলিয়ে চোখের পানি মুছে নীলাদ্র সামনে দাঁড়ায় আর বলে, আরোহী, নীলাদ্র, আপনি সত্যিটা বলুন না সবাইকে। সবাই তো আমাকে ভুল বুঝছে। আপনি বলুন না যে আপনি আমাকে বিয়ে করেছিলেন। প্লিজ সবাইকে বলুন না। এই সন্তান বই নয়। আপনি কেন চুপ করে আছেন? বলুন না, প্লিজ কিছু বলুন। অস্থির কণ্ঠে আরোহী, নীলাদ্র বাহু ঝাঁকিয়ে এক নাগারে এসব কথা বলছে। নীলাদ্র আরোহীকে কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেই আর বলে, নীলাদ্র, কি প্রমাণ আছে যে আমি তোমাকে বিয়ে করেছি? কোনো প্রমাণ আছে তোমার কাছে? বাঁকা হেসে আরোহী, প্রমাণ? নীলাদ্র, হ্যাঁ প্রমাণ। দেখাও সবাইকে প্রমাণ। দেখাও আমাদের বিয়ের রেজিস্ট্রি পেপার। আরোহী আবার নীলাদ্র কাছে এসে বলে, আরোহী, রেজিস্ট্রি পেপার? সেটা তো নেই। আমাদের তো ধর্মীয়ভাবে বিয়ে হয়েছে। তিন কবুল বলে আপনি আমাকে নিজের স্ত্রী হিসেবে স্বীকার করেছেন। তাহলে এখন কেন অস্বীকার করছে? প্লিজ সবাইকে বলে দিন না সব সত্যিটা।
করুণ স্বরে নাজিয়া চৌধুরী আরোহীর কাছে আসেন আর তাকে নে নীলাদ্র থেকে দূরে সরিয়ে দেন আর বলেন, আন্ডারস্কোর এই স্টামিয়ে মানুষ সর এখান থেকে। আমার ছেলের ধারের কাছেও আসবি না। আরোহী, আমার কথা বিশ্বাস করুন বড় আম্মু। আমি সত্যি কথা বলছি। নীলাদ্র সাথে আমার বিয়ে হয়েছে ধর্মীয়ভাবে। আরোহীর কথা শুনে নীলাদ্র বাবা আদনান চৌধুরী বলে উঠেন, আন্ডারস্কোর চুপ, একদম চুপ। সেই কখন থেকে তোমার নাটক দেখে যাচ্ছি। প্রমাণ তো দেখাতে পারছো না। আর আমরাই বা তোমাকে কিভাবে বিশ্বাস করব যে তুমি আমার ছেলেকে বিয়ে করেছো? আর যদি বিয়ে করেই থাকো তাহলে নীলাদ্র কেন বলছে না? ও কেন চুপ করে আছে? আরোহী, আমি বুঝতে পারছি না বড় আব্বু কেন নীলাদ্র চুপ করে আছেন। কেন সবাইকে সব সত্যিটা বলছেন না? নীলাদ্র, আপনি তো বলেছিলেন যে আপনি আমাকে খুব ভালোবাসেন। যত বড় ঝড় আসুক, যতই বিপদ হোক না কেন আপনি আমার হাত ছাড়বেন না। তাহলে এখন কেন এমন করছেন? কেন সবাইকে সব সত্যিটা বলছেন না? নীলাদ্র, আম্মু এই স্টা মেয়েকে বের করো তো এখান থেকে। তাড়াতাড়ি বাড়ি থেকে একে ঘাড় কা দিয়ে বের করে দাও। একে দেখলেই আমার গা জ্বলে যাচ্ছে। গি গলায় আরোহী, না আমি কেন বের হব? এটা আমার শ্বশুর বাড়ি। এখানে আমার স্বামী থাকে। আমি কোথাও যাব না। নীলাদ্র, আম্মু আমার মনে হয় এই মেয়ে ল হয়ে গিয়েছে। কখনো তো এত বড়লোক বাড়ি দেখেনি, তাই হয়তো এই বাড়িতে থাকার জন্য বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে। আরোহী কা করে বলে উঠে। আরোহী, না না না, আমি মিথ্যে বলছি না। আপনারা বিশ্বাস করুন। আমি কেন মিথ্যে বলবো? আরোহী আবার নীলাদ্র কাছে যায় আর দুই হাত দিয়ে তার মুখটা আগলে নিয়ে নরম স্বরে বলে, আরোহী, আপনি কেন সবাইকে সব সত্যিটা বলছেন না? আপনার আর আমার বিয়ে হয়ে গিয়েছে। তাহলে আপনি কেন আবার অন্য কাউকে বিয়ে করছেন? আপনি কেন আমাকে আর আমাদের সন্তানকে অস্বীকার করছেন? বলুন না, চুপ করে কেন আছেন বলুন না। হঠাৎ করেই আরোহী নিজের চুলে টান অনুভব করে। চুলে টান অনুভব হতেই আরোহী চোখগুলো আবার ভিজে যায়। কেউ তার চুলের টা খুব তো করে ধরে পেছনে থেকে বলে উঠে, আন্ডারস্কোর এই ছোট লোকের বাচ্চা, সেই কখন থেকে তোর নাটক দেখছি। হ্যাঁ, তোর কত বড় সাহস! আমি না তোকে নীলাদ্র থেকে দূরে থাকতে বলেছি। তবুও তুই ওর কাছাকাছিই থাকছিস। হ্যাঁ, আবার আমাদের বিয়েও ভাঙতে এসেছিস, তাই না? তুই না সেই দিন বড় মুখ করে বললি যে তুই আর নীলাদ্র ধারের কাছেও ঘেসবি না, তাহলে এখন কেন ঘেসছিস? জোরেছি কা দিয়ে কথাগুলো বলে নীরা কায়সার। আজকে নীলাদ্র চৌধুরী আর নীরা কায়সারের বিয়ে। নীরা আর নীলাদ্র একই ভার্সিটি থেকে পড়াশোনা করেছে আর তাদের বিয়েটাও ছোট থেকেই ঠিক করা ছিল। হাফিজ কায়সারের একমাত্র আদরের মেয়ে নীরা কায়সার। আদনান চৌধুরী মানে নীলাদ্র বাবা এবং হাফিজ কায়সার বিজনেস পার্টনার বহু বছর ধরে। সেই সুবাদে হাফিজ কায়সার আর নীরা কায়সারের আসা যাওয়া প্রায় লেগেই থাকত চৌধুরী বাড়িতে। নীরা আর নীলাদ্র বিয়েটা সেই ছোটবেলায় ঠিক করেছিল যাতে কাজের সম্পর্কটা এবার আত্মীয় সম্পর্কে রূপ নেয়। তবে একটু আগে ঘটে যাওয়া ঘটনায় হাফিজ কায়সার আর নীরা কায়সার যেন তবদা বনে গিয়েছে। ফ্ল্যাশব্যাক, চৌধুরী বাড়ি সেজে উঠেছে নানান রঙের ফুলে আর বাতিতে। কারণ চৌধুরী বাড়ির ছেলে নীলাদ্র চৌধুরীর যে বিয়ে, এই যেন তেন বিয়ে না, দেশের টপ বিজনেসম্যান হাফিজ কায়সারের একমাত্র মেয়ে নীরা কায়সারের বিয়ে। যেমন তেমন ভাবে তো আর মেয়ের বিয়ে দেবেন না হাফিজ কায়সার। বিয়েটা চৌধুরী বাড়িতেই হচ্ছে। কারণ নাজিয়ে চৌধুরীর খুব ইচ্ছা যে তার একমাত্র ছেলের বিয়ে এখান থেকেই হবে। যদিও মেয়ের বাড়িতেই বরযাত্রী যায়, কিন্তু এখানে বিষয়টা সম্পূর্ণ উল্টো। কন্যাযাত্রী এসে উপস্থিত হয়েছে চৌধুরী বাড়িতে। কমা 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 কমা। কদিন ধরে শরীর আরোহীর জ্বর, বমি, মাথা ঘোরা সব মিলিয়ে শরীরটাও বেশ ভেঙে পড়েছে। খাবার তো মুখেই তুলতে পারছে না। খেলেই বমি করে সব বের হয়ে যাচ্ছে। তার ওপর হোস্টেলে আছে। শরীর হলেও দেখার কেউ নেই। কিন্তু হঠাৎ করেই এমন হওয়াটা কেন জানি আরোহীর ঠিক মনে হচ্ছে না। তাই সে বেশি দেরি না করে নিধিকে দিয়ে দুটো এনসি কিট অনিয়ে রাখে টেস্ট করার জন্য। নিধি হলো আরোহীর খুব ভালো বন্ধু। আরোহী সব কথাই নিধির সাথে শেয়ার করে। নিধির আনা দুটো এনসি কিট নিয়ে আরোহী ওয়াশরুমে চলে যায় টেস্ট করার জন্য। প্রথমবার টেস্ট করাই পজিটিভ আসে। আরোহী একটু ঘাবড়ে যায়। তার যেন বিশ্বাসই হচ্ছে না। তাই সে দ্বিতীয়বার টেস্ট করে, এবারও পজিটিভ আসে। এবার যেন আরোহী নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। খুশিতে তার চোখ দিয়ে টুপটাপ করে পানি পড়ছে। কিন্তু সে তো জানে না যে তার এই খুশি হয়তো বেশিক্ষণ থাকবে না। তার এই খুশি সাময়িক। আরোহী ওয়াশরুম থেকে বের হয়েই নিধিকে জড়িয়ে ধরে আর কান্না করে বলতে লাগে, আরোহী, নিধি,
আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমি মা হব। আমার ভেতর একটা ছোট্ট প্রাণ বেড়ে উঠছে। নিধি আরোহীকে ছেড়ে দিয়ে হেসে হেসে বলে। নিধি, কি সত্যি? এক রাতেই বাবু পেয়ে, বাহ! আরোহী, দূর, এভাবে কেন বলছিস? লাজুক হেসে। নিধি, দেখো মেয়ের লজ্জায় গাল লাল হয়ে গিয়েছে। আচ্ছা বাদ দে, নীলাদ্র ভাইয়াকে খবরটা দিবি না। আর তোর ভাইয়া মানে রিহান ভাইয়াকেও বল। বিয়ের কথাটা তো বললি না। আরোহী, তুই তো জানিস আমি কি মধ্যে ছিলাম। তাই তো বলা হয়ে ওঠেনি। আমি ভাবছি ভাইয়া কি রিয়েক্ট করবে। যদি করে। নিধি, আরে কেন করবে? তুই নীলাদ্র ভাইয়াকে বলে একসাথে দুইজন মিলে রিহান ভাইয়ার সামনে যাবি। সবকিছু রিহান ভাইয়াকে খুলে বললে ভাইয়া ঠিক বুঝবেন। আরোহী, দাঁড়া, নীলাদ্র ভাইয়াকে কল করি। নিধি, এখনো বরকে ভাইয়া বলেই ডাকবি। তাহলে বাবু বাবাকে কি বলবে? মামা বলেই নিধি হেসে দেই। আরোহী ওকে একটা কে বলে। আরোহী, এই তুই চুপ করবি, মুখ ফসকে বের হয়ে গিয়েছে। আগে তো ভাইয়া বলেই ডাকতাম। নিধি, আচ্ছা তুই কল কর আগে। আরোহী, আরোহী, নীলাদ্রকে ফোন করে তবে নীলাদ্র তার ফোন রিসিভ করে না। তাই আরোহী আবার কল দেয়, কিন্তু এবার ও নীলাদ্র রিসিভ করে না। এইভাবে প্রায় 20 বার কল দেয় তাও নীলাদ্র কল রিসিভ করে না। কল হচ্ছে তবে কেউ ওঠাচ্ছে না। সেই রাতের পর থেকে নীলাদ্র আর তার সাথে ঠিকভাবে কথা বলছে না। সাথে ভার্সিটিতে আসাও প্রায় বন্ধ করে দিয়েছে। নীরাকেও আরোহী ভার্সিটিতে আসতে দেখেনি। আরোহী, ফোন কেন তুলছে না? চিন্তিত গলায়। নিধি, হয়তো ব্যস্ত আছে। কয়দিন ধরেই আমি দেখছি নীলাদ্র ভাইয়া ঠিক মতো ভার্সিটিতে আসছে না। আরোহী, তাই হবে। তখনই আরোহীর ফোনটা বেজে ওঠে। নিধি, হয়তো নীলাদ্র ভাইয়া কল ব্যাক করেছেন, দেখ। আরোহী, না ভাইয়া কল করেছে। দাঁড়া দেখি ভাইয়া আবার কি বলছে। বলেই আরোহী কল রিসিভ করে। রিহান, আরু তুই কি হোস্টেলে? আরোহী, হ্যাঁ ভাইয়া, কেন কিছু কি হয়েছে? রিহান, হ্যাঁ রে বড় আব্বু ফোন করেছিলেন, যেতে বললেন। অনুষ্ঠান আছে বাড়িতে তাই। তুই কি আধা ঘন্টার মধ্যে রেডি হতে পারবি? আমি ততক্ষণে চলে আসবো তোর ভাবিমাকে নিয়ে। আরোহী, আচ্ছা আমি রেডি হচ্ছি তোমরা তাড়াতাড়ি এসো। আরোহী কল কেটে দেয়। নিধি কৌতূহলী ভাবে আরোহীর দিকে তাকিয়ে আছে। নিধি জিজ্ঞাসা করে, নিধি, কি বলল ভাইয়া? আরোহী, ভাইয়া বলল রেডি হতে। ওই বাড়িতে নাকি কি অনুষ্ঠান আছে। নিধি, এই জন্যই হয়তো নীলাদ্র ভাইয়া ফোন তুলছেন না। যা তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নি। আরোহী, কমা 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 কমা। গাড়ি থেকে মেনেই আরোহীর চোখ পড়ে বাড়ির গেটে। চৌধুরী বাড়ির গেটে বড় করে ঝোলানো আছে, নীলাদ্র চৌধুরী আর নীরা কায়সারের শুভ বিবাহ। যেটা দেখে আরোহীর বুকটা করে ওঠে। তার ভাই রিহান চৌধুরী আর ভাবি ফারাহ চৌধুরীর সাথে বড় চাচার বাড়িতে এসেছে সে। আরোহীর পা যেন স্থির হয়ে গিয়েছে। সে যেন হাঁটার শক্তি পাচ্ছে না লেখাটা দেখে। রিহান আরোহীকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে। রিহান, কি হলো আরু দাঁড়িয়ে গেলি যে? ভেতরে চল। আরোহী যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আরোহী কাপা কাপা কণ্ঠে তার ভাইকে জিজ্ঞাসা করে। আরোহী, ভাইয়া আজকে কার বিয়ে? এইভাবে বাড়ি সাজানো যে? রিহান, লেখায় তো আছে আরু। আজকে তোর নীলাদ্র ভাইয়ের বিয়ে। রিহানের কথা শুনে আরোহীর ডান হাতটা আপনা আপনি তার ওপর চলে যায়। যখন থেকে সে জানতে পেরেছে যে তার ভিতর একটা ছোট্ট প্রাণ বেড়ে উঠছে, তার আর নীলাদ্র ভালোবাসার ফল আসতে চলেছে তখন থেকেই সে এই বাচ্চাকে ফিল করতে পারছে। যদি সে এখন একটা ভ্রূণ, তবুও আরোহী তার সাথে একটা কানেকশন ফিল করতে পারছে। রিহানের ডাকে আরোহী বাস্তবে ফেরে। আরোহী চোখগুলো ছল ছল করছে। আরোহীকে দেখে রিহান বলে। রিহান, কি হলো আরু তোর চোখ ছল ছল কেন করছে? আরোহী, না না ভাইয়া কিছু না। জ্বর জ্বর লাগছে তো তাই। রিহান, কি জ্বর জ্বর লাগছে? আগে কেন বলিসনি? আর আমি তো এতক্ষণ খেয়ালই করিনি। তোর চোখ মুখ এমন শুকনো কেন লাগছে? শরীর কি বেশি নাকি? শরীর বেশি লাগলে চল তোকে বাড়িতে নিয়ে যায়। হোস্টেলে আর যাওয়া লাগবে না। কয়দিন বাড়িতে থেকে সুস্থ হয়ে তারপর আবার আসিস। আরোহী, আরে না না ভাইয়া তুমি চলো ভেতরে চলো। দাওয়াতে যখন এসেছি এটেন্ড করেই না হয় বাড়ি যাব। চলো ভেতরে যায়। ফারাহ, হ্যাঁ আরু ঠিকই বলেছে। এতগুলো টাকা খরচ করে এত দূর থেকে এলাম। ভেতরে চলো বিয়ের কাজ শুরু হলো বলে। রিহান, ঠিক আছে চলো। বলেই রিহান আর ফারাহ আগে আগে যেতে লাগে আর আরোহী কে পাথর পা দিয়ে এক পা করে এগোতে থাকে। আরোহী, এটা কিভাবে করতে পারেন আপনি নীলাদ্র? আপনি না আমাকে বিয়ে করেছিলেন। আমাদের সন্তান পৃথিবীতে আসতে চলেছে আর আপনি আরেকটা বিয়ে করছেন।
কেন এমন করলেন? না না, আমি ভেঙে পড়ব না। আজকেই আমি সব সত্যি বলবো সবার সামনে। আমি জানি হয়তো আপনি বড় আম্মু চা পেয়ে পড়ে বিয়েতে মতো দিয়েছেন। মনে মনে আরোহী নিজের মনকে এইসব বলে সান্ত্বনা দিচ্ছে। আরোহী এবার তার হাঁটার বেগ বাড়ায়। রিহান আর ফারাহ তার আগেই ভেতরে চলে গিয়েছে। কাজী সাহেব কেবল বিয়ে পড়াতে শুরু করেছেন। নীলাদ্রকে বেশ খুশি খুশি লাগছে। বারবার নীরার দিকে তাকাচ্ছে, যা আরোহীর চোখ এড়ায়নি। নীলাদ্র কবুল বলতেই যাবে এমন সময় আরোহী বলে ওঠে, আরোহী, আপনি এই বিয়ে করতে পারেন না নীলাদ্র। আপনি বিবাহিত হয়ে কিভাবে আরেকটা বিয়ে করতে পারেন? আর সবচেয়ে বড় কথা, আপনি আমার সন্তানের বাবা হতে চলেছেন। আরোহীর কথা শুনে সবাই তার দিকে তাকায়, সাথে নীলাদ্রও তাকায়। আরোহীকে দেখে নীলাদ্র অবাক হয়নি মোটেও। কারণ সে জানত তার বাবা আরোহীদের তার বিয়েতে আসতে বলবে। আর তাছাড়াও সেও চাইছিল যে আরোহী যেন তার বিয়েতে আসুক। তাকে করা প মা নে রসো ধ তুলতেই তো সে আরোহীর সাথে ভালোবাসার অভিনয় করেছিল। শুধু একটা ভুল বোঝাবুঝির জন্য এই মেয়েকে বিয়ে করতে হয়েছিল তাকে। সেটারও কোনো প্রমাণ কারোর কাছে নেই। যারা বিয়ে দিয়েছিল তাদের দেখা দূরদূরান্ত পর্যন্তও পাওয়া যাবে না। তাই নীলাদ্র বেশ নিশ্চিন্ত। এমনিতেও আরোহীর কথা কেউই বিশ্বাস করবে না। তার বাবা মা তো তাকে অন্ধের মতো বিশ্বাস করে। নীলাদ্র আরোহীর কাছে আসে আর তাকে খুব জোরে একটা মা রে। আরোহী তো বেশ অবাক হয়ে যায়। নীলাদ্র, কি রে, চলে এসেছিস ছোট লোকের মতো। তোকে না সেই দিন কলে বলেছিলাম আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করবি না? তাও নির্লজ্জের মতো চলে এসেছিস। আরোহী হতভম্ব নয়নে তাকিয়ে আছে নীলাদ্রর দিকে। সে যেন বিশ্বাসই করতে পারছে না যে নীলাদ্র তার গায়ে হাত তুলেছে। তার সাথে এমন আচরণ করছে। আরোহী, আপনি আপনি এমন কেন করছেন? আমি জানি আপনি বাধ্য হয়েই এই বিয়েটা করছেন, তাই না? নীলাদ্র, এই মেয়ে তোর কি কানে কোনো কথা যায় না? আমি তোকে আমার থেকে দূরে থাকতে বলেছি। আরোহী, আপনি তো সেই দিন একটু এমন কথা বলেছেন আমি জানি। আপনি ওইদিন ওইসব কথা মন থেকে বলেননি। আপনি কেন ফোন তুলছিলেন না? নীলাদ্র, এই মেয়ে তোর কি কানে কথা যাচ্ছে না? তুই কেন এসেছিস আবার? হ্যাঁ কেন? আরোহী, নীলাদ্র একটু কাছে যায় আর একটু হেসে বলে, আরোহী, আপনি বাবা হতে যাচ্ছেন নীলাদ্র। একটা ছোট্ট প্রাণ আপনার আর আমার মাঝে আসতে চলেছে। আপনি খুশি না? আমি তো অনেক খুশি। আরোহীকে স্বাভাবিক লাগছে না নীলাদ্র কারণ এমন একটা সময়েও আরোহী নিজের মতো কথা বলেই যাচ্ছে, আর তাও হেসে হেসে। আরোহীর এই হাসি যেন নীলাদ্র সহ্য হচ্ছে না, তাই সে আরোহীকে আবার আরেকটা মা রে। ফ্ল্যাশব্যাক এন্ড। নাজিয়া চৌধুরী আদনান চৌধুরীর কাছে যান আর বলেন, আন্ডারস্কোর, তোমাকে পই পই করে বলেছিলাম যে এদের মতো ছোট লোকদের বিয়েতে ডেকো না। কিন্তু না, কে শোনে কার কথা? ভাইয়ের ছেলে মেয়েদের ওপর উনার দরদ উতলে পড়ছে। আন্ডারস্কোর, নাজিয়া চুপ করো। এটা কি ধরনের কথা তোমার? ওদেরকে তুমি ছোট লোক কেন বলছো? আন্ডারস্কোর, ছোট লোক বলবো না তো কি বলবো? নির্লজ্জ মেয়ে এখনো দাঁড়িয়ে আছে এই আশায় যে ওকে আমরা মেনে নেব। কার সাথে কি করে এসেছে আর ইচ্ছে আমার নির্দোষ ছেলের ওপর। নিজের তো কোনো ঠিক নেই এই মেয়ের। মেয়ে কোথাকার। মুখ বাঁকিয়ে আদনান চৌধুরীকে কথাগুলো বলেন নাজিয়া চৌধুরী। রিহান, আরোহী আর ফারাহ নাজিয়া চৌধুরীর সব কথাই শুনতে পাই। নাজিয়া চৌধুরীর কথা শুনে তাদের তিনজনের চোখেই পানিতে টলমল করছে। রিহান নিজের জীবনে আগে এতটা তো হয়নি যতটা আজ নিজের আদরের ছোট বোনের জন্য হচ্ছে। রিহান দেরি না করেই আরোহীর হাত ধরে তে নিয়ে যেতে লাগে। আরোহী ছাড়া পাওয়ার জন্য হাতমো রি করছে। আরোহী, ভাইয়া আমাকে ছাড়ো। আমাকে নীলাদ্র কাছে যেতে দাও। আমি জানতে চাই কেন উনি সত্যিটা সবার সামনে বলছেন না। আমাকে প্লিজ ছেড়ে দাও ভাইয়া। রিহান এবার দাঁড়িয়ে যায় আর পেছনে ফিরে আরোহীর হাত ছেড়ে দিয়ে আবারও আরোহীর গালে সজোরে একটা মা রে। আরোহী তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই ফারাহকে ধরে ফেলে। তার টে কোণ থেকে তো বের হতে থাকে। ফর্সা গালে 5 আঙ্গুলের ছাপ ফুটে উঠেছে। রিহান, আর কত মা হতে হবে তোর জন্য, আর কত বল? তোর কি লজ্জা করছে না এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা হতে? আমার তো লজ্জায় রে যেতে ইচ্ছে করছে। হ্যাঁ রে, তুই এতটা নির্লজ্জ কবে হলি আরু? আমি কি তোকে কখনো কোনো কিছুর অভাব বুঝতে দিয়েছি? তাহলে কেন আজকে সবার সামনে তুই আমার মাথাটা করলি? আরোহী, ভাইয়া আমাকে ছাড়ো। আমি নীলাদ্র কাছে যাব। তুমি বিশ্বাস করো ভাইয়া, আমি সত্যি কথা বলছি। আমার আর নীলাদ্র বিয়ে হয়ে গিয়েছে।
আরোহী হঠাৎ করে কেমন অস্বাভাবিক আচরণ করছে। তার ভাই যে তাকে এত কথা বলছে সে যেন তা আমলেই নিচ্ছে না। সে নিজের মতো করে কথা বলেই যাচ্ছে। রিহান বুঝতে পারছে যে কেন আরোহী এমন ব্যবহার করছে, কেন সে এত হাইপার হয়ে যাচ্ছে। রিহান ফারাহকে কিছু একটা ইশারা করে। এরপর ফারাহ নিজের ব্যাগ থেকে কিছু একটা বের করে আরোহীকে খাইয়ে দেই। সাথে সাথেই আরোহী নিস্তেজ হয়ে যায়। আসলে আরোহীর যখন 3 বছর তখন তাদের বাবা মা একটা কার অ্যাক্সিডেন্ট মারা যায়। রিহানের তখন 15 বছর বয়স ছিল। আরোহী আর রিহানও সেই গাড়িতে ছিল। তবে তারা পেছনের সিটে থাকায় তাদের তেমন ক্ষতি হয়নি। কিন্তু এই ঘটনা আরোহীর চোখের সামনে হওয়ায় সে খুব ভয় পেয়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। অ্যাক্সিডেন্টটা একটা নির্জন জায়গায় হওয়ায় ওইখানে গাড়ির যাতায়াতও কম ছিল। রিহান অনেক কষ্টে গাড়ি থেকে বের হয়। সে আরোহীকেও গাড়ি থেকে অনেক কষ্টে বের করে। এরপর সে উল্টে যাওয়া গাড়িটাকে সোজা করার চেষ্টা করে তবে পারে না। তার একার পক্ষে গাড়িটাকে সোজা করা এত সহজ না। তাই সে গাড়ির জানালা দিয়ে তার বাবা মাকে ডাকতে থাকে। কিন্তু তার বাবা মা কেউই সাড়া দিচ্ছিল না। কিছুক্ষণ ডাকার পর তার মায়ের থেকে সে সাড়া পায়। তার মা নাইরা চৌধুরী অনেক কষ্টে ছেলেকে বলেন, আন্ডারস্কোর বাবা, আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। তুই তোর বোনটার খেয়াল রাখিস। ওকে কখনো কষ্ট দিস না। তুই তো বাবা মা পেয়েছিস কিন্তু ও তো কিছুই পেল না। ওকে নিজের সন্তানের মতো করে আগলে রাখিস। বলেই নাইরা চৌধুরী সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আবির চৌধুরী গাড়ি উল্টে যাওয়ার সময়ই মাথায় পেয়ে তখনই মারা গিয়েছেন। ওই অ্যাক্সিডেন্টের পর থেকেই ছোটখাটো বিষয়ে খুব হাইপার হয়ে যায় আরোহী, যার ফলে সে নিজেকে লে রাখতে পারে না। তখন সে একরকম মি শুরু করে দেই। অনেক ডাক্তার দেখানো হয় কিন্তু তার এই দিনকে দিন বেড়েই যায়। রিহান আর ফারাহ তো রীতিমতো হিমশিম খায় তাকে সামলাতে গিয়ে। মেডিসিন নিলে কিছুক্ষণের জন্য সে নিস্তেজ হয়ে যায়। তারপর যখন আবার জ্ঞান ফেরে তখন আবার সে হাইপার হয়ে যায়। রিহান, ফারাহ, তাড়াতাড়ি চলো এখান থেকে। ওর জ্ঞান ফিরে এলে আবার হাইপার হয়ে যাবে। ওকে ডাক্তারের কাছে নিতে হবে। ফারাহ, তাড়াতাড়ি চলো। বলেই রিহান আর ফারাহ আরোহীকে নিয়ে চৌধুরী বাড়ি থেকে বের হয়ে যায়। রিহান বের হয়ে একটা সিএনজি দেখে আরোহীকে হসপিটালে নিয়ে যায়। আদনান চৌধুরী, দেখুন এখানে একটা ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে। আপনারা প্লিজ এইভাবে বিয়ে অঙ্গে দিয়ে চলে যাবেন না। হাফিজ কায়সার, মিস্টার চৌধুরী, আপনি বুঝতে কেন পারছেন না? আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিতে পারবো না আমি। আর আপনি বলছেন ভুল বোঝাবুঝি। গুজব যা রটে তার একটু হলেও সত্যি হয়। আর ওই মেয়েটা তো আপনার নিজের ভাইয়ের মেয়ে, তাই না? ওই বা কেন মিথ্যে কথা বলবে? একটা ভালো ঘরের মেয়ে কখনোই নিজের নিয়ে মিথ্যে কথা বলবে না নিশ্চয়ই। নাজিয়া চৌধুরী, হতে পারে ও চৌধুরী বংশের মেয়ে কিন্তু টাকার লোভ সবারই আছে। আর ওদের আর্থিক অবস্থাও তেমন একটা ভালো না। তাই হয়তো এমন কাজ করেছে। আদনান চৌধুরী, তাছাড়াও নীলাদ্র তো বলেছেই যে ও ওই মেয়েকে বিয়ে করেনি। আর ওর সন্তান ও নীলাদ্র রনা। হাফিজ কায়সার, যদি তাই হয় তো ওই মেয়েটা কেন বারবার একই কথা বলছিল? কোনো মেয়েই সবার সামনে নিজের মান সম্মান নষ্ট করবে না নিশ্চয়ই। টাকার জন্য নিজের মান সম্মান কেন বিলিয়ে দেবে? কিছু তো একটা ব্যাপার আছেই। হয়তো আপনি আমাদের থেকে কিছু লুকাচ্ছেন আর নয়তো আপনার ছেলে আপনাদের থেকে কিছু লুকাচ্ছে। যাই হোক, আমি এই বিয়ে কিছুতেই দেব না। আমি জেনে শুনে আমার মেয়েকে তো আর সতীনের সাথে সংসার করতে দিতে পারি না। আর এটাই আমার শেষ কথা। নাজিয়া চৌধুরী, আপনি যে নিজের মেয়ের বিয়ে অঙ্গে নিয়ে যাচ্ছেন, এটা তো জানেন এই সমাজ কেমন। একটা মেয়ের বিয়ে অঙ্গে গেলে সেই মেয়ের বিয়ে দেওয়া কত কঠিন। হাফিজ কায়সার, মিসেস চৌধুরী, আপনি হয়তো আমার ক্ষমতা সম্পর্কে ভুলে যাচ্ছেন। আমার মেয়ের একটা কেন 100টা বিয়ে অঙ্গে গেলেও ওর বিয়ে হবে। ওর মধ্যে কোনো কমতি নেই। আর আমি আপনাদের সাথে বেশি কথা বলতে চাইছি না। মা, এখানে আর থাকতে হবে না, চল আমার সাথে। বলেই হাফিজ কায়সার নীরার হাত ধরে চৌধুরী বাড়ি থেকে বের হয়ে যান। আস্তে আস্তে সব অতিথিরা চলে যেতে শুরু করেন। আদনান চৌধুরী মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়েন। এখন বাড়িটা পুরো ফাঁকা। শুধু নাজিয়া চৌধুরী, আদনান চৌধুরী, নীলাদ্র আর নীলাদ্রর ছোট বোন জাইরা আছে। আদনান চৌধুরী, সব শেষ হয়ে গেল, সব শেষ। কোটি টাকার সম্পত্তি সব হাত ছাড়া হয়ে গেল। নাজিয়া চৌধুরী, তুমি এত অঙ্গে পড়ছ কেন? আদনান চৌধুরী, অঙ্গে পড়ব না তো কি করব? এই নীলাদ্র সত্যি করে বলতো বাবা, তুই আরোহীকে কি বিয়ে করেছিস? আর ওর সন্তান কি তোরই? নীলাদ্র কিছুক্ষণ চুপ থেকে কোনো ভনিতা না করে বলে, নীলাদ্র, হ্যাঁ, আমি আরোহীকে বিয়ে করেছি। আর ওর সন্তান ও আমার।
নীলাদ্র এই কথাটা যেন সবার মাথায় বা জ ফেলার মতো মনে হলো। নাজিয়া চৌধুরী তো বিশ্বাসই করতে পারছেন না যে তার ছেলে বিয়ে করেছে, তাও আবার আরোহীকে। আদনান চৌধুরী বসা থেকে উঠে এসে নীলাদ্র দুই বাহু পেয়ে ধরে নিজের দিকে ঘুরিয়ে বলেন, আদনান চৌধুরী, কি তুই ওকে সত্যি সত্যি বিয়ে করেছিস? আর ওর সন্তান ও তোর? কেন বিয়ে করেছিস ওকে, বল। নাজিয়া চৌধুরী, এই নীলাদ্র, তুই ওই ছোটলোক মেয়েটাকে কেন বিয়ে করেছিস? হ্যাঁ, কি হলো, চুপ করে কেন আছিস, বল কিছু। নীলাদ্র, ধ নেওয়ার জন্য। শুনেছ সবাই, ধ নেওয়ার জন্য। কেউ আর আমাকে কোনো প্রশ্ন করবে না। নাজিয়া চৌধুরী, ধ কিসেস ধ? হ্যাঁ, বল কিসের ধ? নীলাদ্র কিছু না বলে নিজের রুমে চলে যায়। কমা 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 কমা। পিট পিট করে চোখ মেলে তাকাতেই আরোহীর সামনে ভেসে উঠে ধবধবে সাদা সিলিং। সে বোঝার চেষ্টা করেছে তার অবস্থান। ধীরে ধীরে উঠতে নিলেই একজন নার্স তাকে বাধা দিয়ে বলেন, উঠবেন না, স্যালাইন চলছে। বেশি নড়াচড়া করলে তো উঠে যেতে পারে। নার্সের কথাই আরোহী নিজের হাতের দিকে তাকাই। স্যালাইন চলছে তার, শরীর বেশ দুর্বল, প্রেশার লো। তাই তাকে স্যালাইন দেওয়া হয়েছে প্রেশারটা একটু তোলার জন্য। আরোহী আবার শুয়ে পড়ে। কিছুক্ষণ পর রিহান আর ফারাহ কেবিনে প্রবেশ করে। আরোহী চোখ বন্ধ করে শুয়ে আছে। রিহান আরোহীর মাথায় হাত বুলিয়ে দেই। মাথায় কারো নরম স্পর্শ পেয়ে আরোহী চোখ খোলে। তার ভাই তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আরোহীর চোখ জোড়া আবার ভিজে উঠে। সেই শোয়া থেকে উঠে ভাইকে ধরেই কান্না করে দেই। রিহান ও বোনকে ধরে কাঁদছে। আজকে সে প্রথম নিজের প্রাণপ্রিয় বোনের গায়ে হাত তুলেছে। অথচ তার বোনের কোনো দোষী ছিল না। তার বোন যা যা বলেছে সবই সত্যি ছিল। তখনই নিধি কেবিনে প্রবেশ করে। নিধি সবটা জানিয়েছে রিহান আর ফারাহকে। যদিও নিধি তাদের বিয়ের সাক্ষী ছিল না, আর না সেখানে উপস্থিত ছিল, তবুও সে জানে আরোহী কখনো মিথ্যা কথা বলবে না। আরোহী কেমন মেয়ে সেটা নিধি এই 3 বছরে ভালোই চিনেছে। আজ অবধি আরোহী কারোর সাথে কোনো রা বা অশান্তি করেনি। সব সময় সৎ থেকেছে। সেই মেয়ে বিয়ে নিয়ে কখনোই মিথ্যা কথা বলবে না নিশ্চয়ই। রিহানও জানে যে তার বোন কোনো কাজ করতে পারে না। কিন্তু তার হচ্ছিল এটা ভেবে যে তার বোন তাকে না বলেই বিয়ে করেছে। আর অতগুলো মানুষের সামনে সে আর আরোহী হয়েছে। তাই মাথায় সে আরোহীকে রেখেছে। রিহান, আরও আমাকে ক্ষমা করে দে। তখন মাথায় তোর গায়ে হাত তুলেছি বনু। আরোহী, ভাইয়া তুমি বিশ্বাস করো আমি সত্যি কথাই বলছি। নীলাদ্র সাথে আমার বিয়ে হয়েছে। উনি কেন আমার সাথে এমন ব্যবহার করছেন? কাঁদতে কাঁদতে রিহান বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, রিহান, কাঁদিস না আরু, কাঁদিস। আমি তোকে একটা কথা বলতাম যদি কিছু মনে না করিস তো। আরোহী চোখের পানি মুছে বলে, আরোহী, বলো। কথাটা বলতে রিহান বেশ ইতস্তত বোধ করেছে। তাও নিজেকে বুঝিয়ে কথাটা বলেই ফেলে রিহান। রিহান, জানি না আরু তুই কথাটা ঠিক কিভাবে নিবি। আসলে আমি বলছিলাম যে তুই এবরষণ করে নে। রিহানের কথাটা শুনে আরোহী ঝট করে তাকে ছেড়ে দেই। রিহান আবার বলে, রিহান, দেখ আরু, আমরা বিশ্বাস করি যে তুই মিথ্যা বলছিস না। কিন্তু নীলাদ্র, ও তো এই বাচ্চার বাবা। ও তো কিছুতেই স্বীকার করছে না। আর ও যদি স্বীকার না করে তাহলে বড় আব্বু আর বড় আম্মু তোকে মেনে নেবে না। আর আমার মনেও হয় না যে নীলাদ্র তোকে নিজের স্ত্রী হিসেবে সবার সামনে স্বীকৃতি দেবে। তাহলে তুই কেন তার সন্তান পেয়ে ধারণ করে কষ্ট করবি? আর তাছাড়াও গ্রামে যদি এ কথা জানাজানি হয় যে তুই তাহলে তারা ভুল বুঝবে। কারণ সত্যিটা আমরা জানি কিন্তু গ্রামের কেউ তো জানে না। তাই বলছি এবরষণ করে নে। তোরও ভবিষ্যৎ আছে। এইভাবে কেন নিজের জীবনটা নষ্ট করবি বল? আরোহী, না, না আমি এটা করতে পারবো না। ও যেমন নীলাদ্রর সন্তান ঠিক তেমন আমারও সন্তান। আমি মা হয়ে কিভাবে ওকে হত্যা করব? আমি পারবো না। দরকার হয় আমি বাবুকে নিয়ে অনেক দূরে চলে যাব। তবুও আমি ওকে তে পারবো না। আর সবচেয়ে বড় কথা ও তো কোনো সন্তান নয়। তাহলে ওকে কেন আমি বো? ওর অধিকার আছে বেঁচে থাকার। আমি এবরষণ করতে পারবো না। আরোহীর কথা শুনে ফারাহ বলে, ফারাহ, আরোহী যা বলছে সব কথাই তো ঠিক। আর তাছাড়া পৃথিবীতে কত দম্পতি থাকে যারা একটা সন্তানের জন্য হাহাকার করে, সেখানে আরোহী কেন একটা নির্দোষ প্রাণকে হত্যা করবে? আজ 12টা বছর আমি একটা সন্তানের জন্য হাহাকার করছি, সেখানে আরোহী কেন ওর সন্তানকে হত্যা করবে? ফারাহ চোখ ছল ছল করছে কথাগুলো বলতে গিয়ে।
সব মেয়েই চাই মা হতে। ফারাহও চেয়েছিল, কিন্তু তার ভাগ্যে হয়তো মা হওয়াটা লেখা ছিল না, তাই তো বিয়ের 12টা বছর পেরিয়ে গেল, তাও তাদের আলো করে কোনো সন্তান আসেনি। ফারাহর কথা শুনে রিহান একটা শুকনো ঢোক গেলে। তার চোখ মুখ কেমন একটা হয়ে যায়, যেন সে কিছু একটা লুকাচ্ছে। রিহান আর কাউকে কিছু বলতে না দিয়ে নার্সের উদ্দেশ্যে বলে, রিহান, স্যালাইন শেষ হয়ে গিয়েছে। এখন কি আমরা ওকে নিয়ে যেতে পারি? নার্স, হ্যাঁ, এখন নিয়ে যেতে পারেন। তারপর নার্স আরোহীর হাত থেকে স্যালাইন খুলে কেবিন থেকে চলে যায়। রিহান সব ওষুধপত্র ঠিক করে আরোহীকে এক হাতে ধরে নিয়ে যেতে লাগে। নিধি হোস্টেল থেকে আরোহীর সব জিনিসপত্র প্যাক করে এনেছে। সেগুলো ফারাহর হাতে দিয়ে আরোহীকে বিদায় জানিয়ে নিধিও চলে যায় নিজের ক্লাসের জন্য। কমা 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 আন্ডারস্কোর এই রকম ত্রা মেয়েকে তো এই গ্রামে থাকতে দেওয়া যাবে না। শহরে পড়তে গিয়ে খুব কাজ করে এসেছে। ওই মেয়ের জন্য আমাদের গ্রামের অন্য মেয়েদেরও বদনাম হবে। ওকে দেখে তো অন্য মেয়েরাও ওর মতো কাজ করতে পারে। আন্ডারস্কোর হ্যাঁ হ্যাঁ, রাইসুল ভাই ঠিক কথা বলেছেন, মোল্লা সাহেব। আজকেই এর একটা বিহিত করবেন আপনি। হয় আপনি ওদেরকে গ্রাম ছাড়া করবেন, নয়তো আমরা ওদেরকে বের করে দেব। আন্ডারস্কোর ঠিক আছে, আমি দেখছি। ওরা কোথায়? এখনো বাড়িতে আসেনি তো। আন্ডারস্কোর শহরে গিয়েছে মোল্লা সাহেব। আন্ডারস্কোর ফোন করো ওদেরকে, তাড়াতাড়ি আসতে বলো। আন্ডারস্কোর ফোন করা লাগবে না মোল্লা সাহেব, ওই যে ওরা আসছে। রিহান আরোহীকে এক হাতে ধরে নিয়ে আসছে। পিছনে ফারাহ আসছে আরোহীর জিনিসপত্র নিয়ে। বাড়ির চৌকাঠে পা রাখতেই গ্রামের মোল্লা সাহেব বলে উঠেন, আন্ডারস্কোর দাঁড়াও রিহান, তুমি আরোহীকে নিয়ে ভেতরে ঢুকতে পারবে না। মোল্লা সাহেবের কথা শুনে রিহান, আরোহী আর ফারাহ দাঁড়িয়ে যায়। রিহান মোল্লা সাহেবের দিকে ঘুরে তাকাই আর বলে, রিহান, কেন চাচা, আমি আরুকে নিয়ে বাড়িতে কেন ঢুকতে পারবো না? ভ্রু কুচকে, আন্ডারস্কোর কারণ আরোহীর মতো একটা মেয়েকে আমি এই গ্রামে থাকতে দেব না। মোল্লা সাহেবের কথা শুনে আরোহীর চোখ জোড়া আবার অভিজে উঠে। কেন বারবার সবাই তাকে মেয়ের উপাধি দিচ্ছে? সে তো নয়, সে তো পবিত্র। ফারাহ আরোহীকে আগলে রেখেছে। রিহান, আপনি এইসব কি কথা বলছে চাচা? আপনি তো আরোকে চেনেন। আর আপনি ওকে মেয়েই বা কেন বলছেন? আন্ডারস্কোর মেয়েকে বলবো না তো কি বলবো? কি ভেবেছ আমরা কিছুই জানি না? তোমার আদরের বোন যে শহরে গিয়ে বাচ্চা পেটে বাঁধিয়ে গ্রামে এসেছে, সেটা কি আমরা জানি না ভেবেছ? আন্ডারস্কোর হ্যাঁ হ্যাঁ, মোল্লা সাহেব তো ঠিক কথাই বলেছেন। এই মেয়েকে আমরা আমাদের গ্রামে থাকতে দেব না। আন্ডারস্কোর হ্যাঁ, এই মেয়ের জন্য যদি আমাদের গ্রামের মেয়েরা ওর মতো হয়ে যায়। না না, এই মেয়েকে আমাদের গ্রামে থাকতে দেওয়া যাবে না। ও থাকলে আমাদের গ্রামের পরিবেশ নষ্ট হয়ে যাবে। আরোহী আর এইসব কথা নিতে পারছে না। সে হঠাৎই কা র করে উঠে আর বলে, আরোহী, আমি মেয়ে নই। কেন বারবার আপনারা আমাকে মেয়ে বলছেন কেন? কান্না করতে করতে আরোহী নিচে বসে পড়ে। আরোহীদের বাড়ির সামনে কিছু মহিলাও জড়ো হয়েছিল। তাদের মধ্যে মোল্লা সাহেবের স্ত্রীও ছিলেন। তিনি আরোহীর কাছে গিয়ে বলেন, আন্ডারস্কোর ঠিকই তো বলেছে সবাই তোকে। তুই তো একটা মেয়ে। শহরে গিয়ে মি করবে আর সবাই বললেই দোষ। আরোহী রক্তিম চোখে ওই মহিলার দিকে তাকাই আর দৃঢ় গলায় বলে, আরোহী, বললাম না আমি মেয়ে নয়। আমার সন্তান যা না, ও ধ। শুনছেন আপনি? ও ধ সন্তান। ওই মহিলা আরোহীর চুলের মুঠি ধরে বলে, আন্ডারস্কোর এই মেয়ে চোখ রঙ্গাছিস কাকে তুই? হ্যাঁ, তোর সাহস তো কম না। আমাকে চোখ রাঙ্গাছিস তুই? রিহান দ্রুত ওই মহিলার কাছে যায় আর তার হাত থেকে আরোহীর চুল ছড়িয়ে তাকে ধরে ওই মহিলার উদ্দেশ্যে বলে, রিহান, আপনার সাহস হয় কিভাবে আমার বোনের গায়ে হাত তোলার? আন্ডারস্কোর তোর বোনের কিভাবে সাহস হয় আমার সাথে এইভাবে কথা বলার? আবার তুইও আমার সাথে চোখ গরম করে কথা বলছিস? বলেই ওই মহিলা মোল্লা সাহেবের কাছে যান আর তাকে বলেন, আন্ডারস্কোর এই এদের সব কটাকে গ্রাম থেকে বের করে দাও। যেমন ভাই তার তেমন বোন। সবগুলো এক একটা তা মুখ বাঁকিয়ে। আন্ডারস্কোর হ্যাঁ হ্যাঁ, মোল্লা সাহেব ভাবি ঠিক কথাই বলেছেন। এদের সব কটাকে বের করে দিন এই গ্রাম থেকে। একে একে সবাই বলতে শুরু করে যে আরোহীদেরকে যেন গ্রাম থেকে বের করে দেওয়া হয়। মোল্লা সাহেব ও আর কি করবেন? গ্রামের সবার মতের বিরুদ্ধে গিয়ে তো আর তাদেরকে গ্রামে থাকতে দিতে পারেন না।
তাই তিনি বলেন, আন্ডারস্কোর, দেখো রিহান, গ্রামের কেউই চাই না যে তোমরা এই গ্রামে থাকো। আর সবার মতের বিরুদ্ধে গিয়ে তো আর আমি তোমাদেরকে গ্রামে রাখতে পারি না। তাই তোমরা বরং এই গ্রাম ছেড়ে চলে যাও। রিহান, এটা আপনি কি বলছেন চাচা? আমরা গ্রাম ছেড়ে চলে গেলে থাকবো কোথায়? এটা তো আমাদের বাপ দাদার ভিটে। এই বাড়ি ছাড়া তো আমাদের যাওয়ার কোনো জায়গাও নেই। আন্ডারস্কোর, আমি কি জানি কোথায় যাবে তোমরা? এই কথাটা তো আরোহীর আরও আগে ভাবার দরকার ছিল। এত জানেই যে আমাদের গ্রামের মানুষেরা কেমন। ও শহরের মানুষের সাথে তাল মেলাতে গিয়ে এমন কাজ করলে তো আর এই গ্রামে থাকতে দেওয়া হবে না। আজকে ওকে যদি কোনো শাস্তি না দিয়ে গ্রামে থাকতে দিত, কালকে আরেকজন এমন কাজ করবে। তাই ভালো হবে তুমি বাবা তোমার এই ত্রা বোনকে নিয়ে গ্রাম থেকে বের হয়ে যাও। আরোহী এবার মোল্ল সাহেবের পা ধরে কাঁদতে কাঁদতে বলে, আরোহী, চাচা দয়া করে এমন কাজ করবেন না, চাচা। আমরা এখন কোথায় যাব বলুন? এটা তো আমাদের বাড়ি। ছোট থেকে এই বাড়িতেই বড় হয়েছি। এই বাড়ি ছেড়ে কোথায় যাব আমরা? মোল্ল সাহেব নিজের পাটা সরিয়ে নেন আরোহীর কথা শুনে। পা সরিয়ে তিনি পা ঝাড়তে লাগেন। এমন ভাবে ঝাড়তে লাগেন যে মনে হচ্ছে খুব কিছু তার পায়ে লেগে আছে। পা সরিয়ে নেওয়ায় আরোহী কিছুটা হেলে পড়ে। আন্ডারস্কোর, এই মেয়ে যাও এখান থেকে। ইস, তোর ওই অপবিত্র হাত দিয়ে ছোঁয়ার জন্য এখন আবার গোসল করতে হবে। ব্যঙ্গ করে, রিহান, আমি আর একটাও কথা বলবো না। সোজা কথায় কাজ না হলে অন্য পথ অবলম্বন করতে হবে। সম্মানের সাথে যাতে চাইলে এখনই বের হয়ে যাও গ্রাম থেকে, না হলে কা দিয়ে বের করে দেব। রিহান, আরোহীর কাছে গিয়ে ওকে দাঁড় করিয়ে দেই ফারাহ কাছে। রিহান, আপনাদের আর করে কা দিয়ে বের করতে হবে না। আমরা নিজেরাই বের হয়ে যাচ্ছি। ভেজা কণ্ঠে বলেই রিহান বাড়ির ভেতর ঢুকে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে। ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কেমন হলো জানাতে ভুলবে না।